দর্শক আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করতেছি ঢাকা প্রেস ক্লাবের সামনে, যেখানে আপনারা আমার হাতে ডান সাইডে দেখতে পাচ্ছেন বর্তমান সরকার ক্ষমতায় আসার পূর্বে বাংলাদেশে একটি পিলখানা হত্যাকাণ্ড হয়। সেই পিলখানায় বিডিআর সহ অনেক সেনাবাহিনীর সদস্যরা নিহত হয়, কিন্তু এই নিহত হওয়া নিরপরাধ মানুষগুলোকে নাকি সাজা দেওয়া হয়েছে। এই সাজা থেকে মুক্তির দাবিতে এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত না তাদেরকেও চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু তারা এই সব কিছুর অবসান চাচ্ছে এবং যারা তাদের ভাইরা নিরপরাধভাবে কারাগারে বন্দী আছে এবং যারা সাজাপ্রাপ্ত আছে তারা এর বিচার চাচ্ছে এবং যাদেরকে এই চাকরি থেকে অব্যাহতি দেওয়া আছে তারা এই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে তারা আবারও সেই চাকরিতে ফেরত যাওয়াতে চাচ্ছে। তো আমরা এখন তাদের মুখ থেকে শুনতে যাব যে তারা আরও কোন কোন দাবি নিয়ে এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছে। আমরা তার কাছে জানতে যাব যে তার মতামতগুলি, তার চাওয়া পাওয়াগুলি কী কী। আসসালামু আলাইকুম। আমার বাবা একজন বিডিআর সদস্য ছিলেন। 2009 সালে যখন আওয়ামী সরকার ক্ষমতায় আসে তখন 2009-এর ফেব্রুয়ারি মাসে বিডিআর বিদ্রোহ সংগঠিত হয়। সেই বিডিআর বিদ্রোহের মামলায় আমার বাবা বর্তমানে কেরানীগঞ্জ জেলখানায় আছে। আজকে যত বছর এই আওয়ামী সরকার তত বছর আমার বাবার জেল, এবং তত বছর আমরা জ্বলতেছি পুড়তেছি। আমাদের জীবনটা যুদ্ধের মতো হয়ে গেছে। আমরা এই যুদ্ধ আর করে পারতেছি না। আমরা অতিষ্ঠ হয়ে গেছি, জীবনের সাথে যুদ্ধ করতে করতে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। আমরা চাই আমার বাবাদেরকে, এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের দাবি, আমাদের বাবাদেরকে অবিলম্বে মুক্তি দান করুন এবং বিডিআর বিদ্রোহের সাথে জড়িত যারা প্রকৃত অপরাধী তাদেরকে বিচারের আওতায় আনুন, আমার বাবারা নিরপরাধ। আমাদের যারা আজকে আসছে সবাই নিরপরাধ, তারা নিরপরাধভাবে জেলে আছে। কেউ চাকরিচ্যুত হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে 20-22 বছর চাকরি করার পরে একজন সরকারি কর্মকর্তার কোনো ইচ্ছা থাকে না যে সে কোনো ধরনের অপরাধের সাথে জড়িত হবে, কারণ তার পেনশন থাকে, তার চাকরি থেকে রিটায়ার্ডের ব্যাপার থাকে, সুযোগ সুবিধার ব্যাপার থাকে। কিন্তু 22 বছর চাকরি করার পরে আমার বাবাকে দেখানো হয়েছে যে সে বিডিআর বিদ্রোহী, এবং তাকে কোনো সুযোগ সুবিধা ছাড়া তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হয়েছে, তাকে জেলে দেওয়া হয়েছে। 16 বছর ধরে আমার বাবা জেলে, এখনো জেলে। এবং আর্মি কর্মকর্তারা আমার বাবাদের পক্ষে কথা বলতে চেয়েও কথা বলতে পারে নাই, কারণ তাদেরকে বলা হয়েছিল যে তারা যদি কথা বলে তাহলে তাদেরকে চাকরিচ্যুত করা হবে। তাই আমার দাবি এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে, আমার কাছে মনে হচ্ছে যে আমরা সবাই আজকে স্বাধীনভাবে যে কোনো সমস্যা আমরা এই সরকারের কাছে বলতে পারি। আমার কাছে এটা মনে হচ্ছে। আমি এই সরকারের কাছে দাবি জানাই আমার বাবাদেরকে অবিলম্বে মুক্তি দান করুক এবং তাদেরকে চাকরিতে বহাল করে আমাদেরকে এই সমস্যা থেকে মুক্তি দান করুক, এটাই আমার দাবি। তো আপনার বাবা যেহেতু কোনো দোষ করে নাই, তারপরে যে সাজাপ্রাপ্ত হচ্ছে, এই সাজাপ্রাপ্তদের জন্য আপনার কি দাবি? কি সাজা দিলে আপনি সন্তুষ্ট হবেন? আমার বাবা যখন জেলে গেল, আমার একটা ছোট ভাই আছে, সে আমার বাবাকে ভুলে গেছে, আমার বাবার চেহারা সে ভুলে গেছে। এই ক্ষতি আপনি কি দিয়ে পূরণ করতে পারেন আমি জানি না। আমরা আমাদের বাবার চেহারা ভুলে গেছি, কারণ আমরা আমাদের বাবাকে 16 বছর ধরে দেখি না। এই সমস্যা সেই সমস্যা, নানা সমস্যায় জর্জরিত করে আমাদের মামলাকে বিভিন্নভাবে, করোনাকালীন সময়ে কোনো মামলার অগ্রগতি হয় নাই, কিচ্ছু হয় নাই, এবং তাদেরকে ডান্ডা বেড়ি পড়া জেলখানায় উঠাইতো, নানা রকম ভোগান্তি। তাদেরকে সকাল থেকে না খাওয়ায় বিকাল পর্যন্ত কোর্টে রেখে দিত, কোনো ধরনের খাওয়া দাওয়ার ব্যবস্থা তাদের করতো না। এত ভোগান্তির কিভাবে সমাধান হইতে পারে আমি জানি না। তবে আমরা খুব শান্তিপ্রিয় মানুষ, আপাতত আমরা চাচ্ছি তাদেরকে মুক্তি দিক, তাদেরকে চাকরিতে বহাল করুক। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন, শান্তিপূর্ণভাবেই আমরা আমাদের দাবি সরকারের কাছে উত্থাপন করতেছি। তো দর্শক, আমরা শুনলাম একজন বোনের কাছে যে তার বাবাকে নিয়ে তার আত্মকাহিনী। আসলে আমার আব্বু যেমন বলতেছিলেন তার আব্বু নির্দোষ, এটা আমি নিজে ভুক্তভোগী। আমি সাতক্ষীরা ব্যাটালিয়নে আমি কর্মরত ছিলাম। আমার 1 মাস ছুটিতে ছিল, ছুটি 1 মাস কেটে ফেব্রুয়ারি মাসের 24 তারিখে জয়েন করেছি সাতক্ষীরায়। তো 25 তারিখে ঢাকায় এই ঘটনা, পিলখানায় ঘটনা। আসলে আমি তো এই বিষয়ে কিছুই জানি না, এবং আমার মতো এরকম হাজারো ভাইরা আছেন যারা তারা কিছুই জানে না।
1 মাস ছুটি কেটে সাতক্ষীরায় জয়েন করছি 24 তারিখে, 25 তারিখে পিলখানায় ঘটনা, 26 তারিখে সারা বাংলাদেশে আপনার বিদ্রোহ ঘটনা। যে আমার চাইতে যে সিনিয়র যে আছেন হাবিলদার মেজর, ইনি বলছেন যে আপনারা যার যার অস্ত্র নিয়ে রেডি থাকেন, যে আমাদেরকে অ্যাটাক করার জন্য আসতে। এখন আমরা প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিক, আমরা কি নিজেরা গুলি খাবো, মার খাবো? যার কারণে আমরা অস্ত্র নিয়ে মানে ডিউটি দিতেছিলাম, কেউ আসে নাই, কোনো ঝড়গাও হয় নাই। যখন আমাদের মন্ত্রী প্রধানমন্ত্রী বলছেন যে যার যার অস্ত্র কোথে দিয়া বেলা 6টার দিকে কোথায় অস্ত্র জমা দিয়ে আপনারা ব্যাকে চলে যান, আমরা ব্যাকে চলে গেছি। অস্ত্রটা ধরছি পর্যন্তই, এছাড়া আর কোনো কিছু গুলি অথবা আপনার ভাঙচুর কিছু হয় নাই, একমাত্র পিলখানা বাদে। সাতক্ষীরা কিচ্ছু হয় নাই, অথচ সাতক্ষীরা থেকে কমপক্ষে 1000 থেকে 1500 আমার মতো বিরার বাইকও জেলে নেছে এবং 800 থেকে 900 আমার মতো অবসরপ্রাপ্ত দেশে, যারা কোনো রকম সুযোগ সুবিধা ছাড়া, আমি কোনো রকম সুযোগ সুবিধা ছাড়া কিচ্ছু পাই নাই, শুধু আমাদের মানে জেলে নিয়েছে এবং আমার বাধ্যতামূলক অবসর দিয়েছে। সুতরাং এই বোনের মতো আমারও দাবি, যারা ভুক্তভোগী চাকরিচ্যুত হয়েছে তাদেরকে পুনর্বহাল চাকরিতে জয়েন করে তাদের যে কষ্ট, তাদের যে দুঃখ আহাজারি, এটা থেকে মুক্ত চাই। আমরা সবাই আপনাদের মাধ্যমে এটা বিচার চাই বর্তমান সরকারের কাছে। তো আমরা যেহেতু শুনেছি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন তিনি বলেছেন যে একমাত্র যোগ্য ব্যক্তিরাই এই সরকারের দায়িত্বতে ফিরে আসতে পারবে এবং তাদেরকে অংশগ্রহণ করা হবে। এই বিষয়ে আপনারা তার কথাটা কতটুকু যুক্তিসঙ্গত বা তার কথাটা কতটুকু বাস্তব হবে বলে আপনি মনে করেন? সরি, আরেকবার বলেন। অবশ্যই স্যারের বক্তব্য, স্যারের মতামতের বিষয়ে আমরা একমত। আমাদের স্যারের যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তের উপরে আমরা অটল আছি। প্রয়োজন বোধে আমরা সমস্ত বিডার ভাইরা এক হয়ে স্যারের সুরে সুর মিলাইয়া আমরা দরকার হয় তাজা রক্ত দেব বুকের সত্য ন্যায়ের জন্য আমরা আসি এবং তার সাথে আসি এবং প্রয়োজনে আমরা তার মতামতের সাথে একযুগ হয়ে আমরা জীবন পর্যন্ত দেবো, তারপর সত্যের উপর থাকবো। স্যারের কথা এবং স্যারের যে মতামত, এটা আমরা একমত আছি। অবশ্যই আমরা নির্দোষ, আমরা অপরাধ করি নাই। আমার চাকরি মাত্র 6.5 বছর, 6.5 বছরের 1.5 বছর হয়ে গেছে আপনার ট্রেনিংয়ে। আমি সিগন্যালম্যান মোহাম্মদ এনামুল হক 6 মাস করছি সাধারণ ট্রেনিং এবং সিগন্যালম্যানে দিয়েছি 1 বছর, তাহলে 1.5 বছর গেছে আমার চট্টগ্রামে। বাকিরা আমি সাতক্ষীরা ছিলাম। তো সাতক্ষীরায় তো কোনো অঘটন ঘটে নাই, সাতক্ষীরায় কোনো কিছু হয় নাই। সাতক্ষীরায় আমাদের মেজর শামীম স্যার, তিনি রাজশাহীতে ছিলেন, তার আক্রোশমূলক কার্যকলাপের কারণে আমাদের প্রায় 1 থেকে 1,500 বিডিআর গেছে জেলে এবং 800 থেকে 900 গেছে বাধ্যতামূলক অবসর। আমার মতো বাধ্যতামূলক অবসর গেছেন, তাদের নিয়ম হলো যারা 10 বছর চাকরি হয়েছে তারা 60% পেনশনে আওতাভুক্ত হয়েছে। আর আমার চাকরি বয়স 6.5 বছর, যাদের 9 বছর 11 মাসে হয়েছে তারা একেবারে বিনা হাতে বাড়িতে চলে গেছে, তাদের কোনো কিছুই সুযোগ সুবিধা তারা পায় নাই। তাই আমার একটাই দাবি, আমার মতো যারা চাকরিচ্যুত হয়েছে বা জেলে গেছে, এখনও জেলে আছেন, তারা নির্দোষ। এই নির্দোষ ভাইদের বিনা শর্তে তাদের মুক্তি দিয়ে চাকরিতে পুনর্বহাল করা হোক, এইটাই আমাদের দাবি। আপনাদের মাধ্যমে আপনারাই আমাদের একমাত্র ভরসা। তো দর্শক, আমরা শুনলাম তার মতামত যে বর্তমান বাংলাদেশের উপদেষ্টা সাখাওয়াত হোসেনের মতামত বিষয়ে তারা জানালেন। দর্শক, 2009 সালে পিলখানা হত্যা মামলায় যে নিরীহ মানুষরা কারাগার বন্দী হয়ে আছে এবং যারা চাকরিচ্যুত হয়েছে তাদের পরিবার আজকে তত্ত্বাবধায়ক সরকারের সময় একটি দাবি নিয়ে তারা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছে। তো আমরা একজন মায়ের সঙ্গে কথা বলবো, তিনি কোন দাবি নিয়ে এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছে এবং তিনি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে কি চাচ্ছেন।
তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আমার ছেলে আজকে দীর্ঘ 16 বছর ধরে জেল কাটতেছে। আমি খুব কষ্টে আছি, আমি অসুস্থ, আমার কোনো আর ছেলে মেয়ে নেই, দুইটা মেয়ে ছিল বিয়ে দিয়ে দিচ্ছি, এখন আমার কে দেখবে? আমার ছেলে নিঃসঙ্গ, আমি মুক্তি চাই, আমি আর কিছু চাই না, আমার কেউ নাই, আমার কেউ নাই। আপনার স্বামী কি বেঁচে আছে না মারা? অসুস্থ আছে, অসুস্থ বিছনায়, দেশে ফালাই আসছি, কুমিল্লাতে ফালাই আসছি, বুঝছেন? আমাদের কোনো জায়গা জমিন কিছুই নেই, বাড়িঘর নেই, মানুষের ঘরে থাকি, বুঝছেন? এরকম করে দিচ্ছে আজকে 16 বছর ধরে রাস্তা রাস্তায় ঘুরি, মানুষের তো খুঁজে আইন না, পোলারে দেই, এইভাবে রাখছে, এই জলেতে ওই জলে, এই জলেতে ওই জলে, এরকম দৌড়াদৌড়ি করায়, বুঝছেন? এতটা কষ্টে আছি আমরা। আপনার পরিবার বর্তমান কিভাবে চলতেছে? আপনার পরিবারের উপার্জনের মতো কে কে আছে? না, কেউ নাই, একবারই তো বলছি আমাদের কেউ নাই, পরিবার বলতে কেউ নাই, একটাই ছেলে ছিল, বুঝছেন? একটা ছেলে ছিল। কর্ম করি, আপনি কর্ম করেন? চালাই, হ্যাঁ, আমার ছেলে চালায়, আমার স্বামীরও চালায়, আমি কর্ম করি, আমার ছেলে স্বামী একদম বৃদ্ধ। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আপনার চাওয়া কি? চাওয়া আমার স্বামী, আমার ছেলের মুক্তি দিবে, মুক্তি আর চাকরি দুটোটাই দিবে। দর্শক, শুনলাম আমি একজন জনমদুখিনী মায়ের কথা যে তিনি তার স্বামী এবং ছেলেকে বর্তমান সরকারের কাছে মুক্তি চাচ্ছে এবং তার পরিবার বর্তমান কতটা অসচ্ছল হয়ে আছে। আমরা একজন জনমদুখিনী বোন এবং একজন ছোট বাচ্চা আছে, তার সঙ্গে কথা বলবো যে তারা কোন পর্যায়ে এখানে উপস্থিত হয়েছে। যে আপনারা জি জি, আমার হাজবেন্ড দীর্ঘ 16 বছর যাবৎ জেলের মধ্যে আছে। ও আমার সবে মাত্র 8 মাস বিয়ে হয়েছিল। নতুন অবস্থায় আমার হাজবেন্ড জেলের মধ্যে গেছে। আমি তার জন্য দীর্ঘ 16 বছর অপেক্ষা করতেছি। আমি চাই নিঃস্বার্থে তার জন্য মুক্তি দেওয়া হয়, আর তার সাথে আমার যে ভাইরা আছে তাদের জন্য মুক্তি দেওয়া হয়। সে তার কোনো সাজা নাই, সে কারাবন্দি আছে। এখন আমরা অবিলম্বে তার মুক্তি দাবি করতেছি। আপনার বাচ্চা কি সেই সময় ছিল? না, এটা আমার কোনো বেবি নাই। আমার নতুন বিয়ে হয়েছিল। আমার হাজবেন্ড বেশি দিন আমার সাথে থাকতেও পারে নাই। উনি অনেক মানে চাকরি তো, হ্যাঁ, মানে উনি মাত্র আমার বিয়ে করছে, বেশি ছুটি পাইতো না, সেজন্য আসতেও পারে নাই। এখন বর্তমান সরকারের কাছে আপনাদের চাওয়া পাওয়া কি, আর কি হলে আপনি ভালো মনে করেন? অবিলম্বে আমার হাজবেন্ড আর অন্য যে বিডিআররা আছে তাদেরকে আমরা মুক্তি চাই, সাথে চাকরি চাই, ঠিক আছে? এটাই আমাদের চাওয়া। তো আপনি যেহেতু বললেন যে আপনার নতুন বিয়ে হয়েছিল, আপনার স্বামী তারপরে চলে গেছে, তো আপনার সংসার কিভাবে চলতেছে এবং কোন পর্যায়ে আপনি বর্তমান চলাফেরা করতেছেন সমাজের মাঝে? আমি এখন আমার বাবা মার সাথে আছি, খুবই কষ্টের সাথে, কারণ হাজবেন্ড না থাকলে একটা মেয়ের অনেক লাঞ্ছনা হইতে হয় সমাজের কাছে। আমিও অনেক লাঞ্ছনার শিকার হয়েছি, ঠিক আছে? এখন আমার অবিলম্বে আমার হাজবেন্ডের আমি মুক্তি চাইতেছি। তো দর্শক, আমরা শুনলাম একজন জনমদুখিনী বোনের কথা যে বিবাহর পরে তার স্বামী চাকরিতে যোগদান। তো দর্শক, 2009 সালে যে বিডিআর বিপ্লব বা পিলখানা যে হত্যা মামলা হয়, তাতে যেখানে দোষীরা আজকে কারাগারের বাহিরে এবং নির্দোষেরা কারাগারে, এবং যারা দোষ করেছে তারা আজকে বাহিরে ঘোরাফেরা করছে এবং যারা দোষ করেনি তারা আজকে চাকরি থেকে অব্যাহতি হয়েছে। এবং এই চাকরিতে পুনর্বহালের দাবিতে তারা এই প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি করতেছে। আমরা তাদের কাছ থেকে জানতে চাবো যে তাদের মতামতগুলি কি। জি, আমাদেরকে 2009 সালে এই সরকার আমাদের উপর জুলুম করে আমাদেরকে মিথ্যা অভিযোগ এনে আমাদেরকে চাকরিচ্যুত করে জেল খাটিয়েছে এবং আমাদের এই চাকরিটা আমার পুনরায় ফেরত পাইতে পারি সেই জন্য আমরা এই আয়োজন করেছি। আপনারা যার কারণে এই শাস্তিটা পেলেন, তাদের জন্য আপনারা কি শাস্তি হলে ভালো হয় বা বর্তমান সরকারের কাছে কি রকম চাচ্ছেন? আমি ফাঁসি চাই, তাদেরকে ফাঁসি চাই। তো দর্শক, আমরা শুনলাম তার কাছ থেকে যে যার কারণে তার চাকরির অব্যাহতি হয়েছে এবং তিনি সরাসরি তার ফাঁসি যাচ্ছে এই অপব্যবহারটি করার জন্য।
দর্শক, আমরা কথা বলবো যে 2009 সালে পিলখানা হত্যা মামলায় যিনি নির্দোষ মানুষ কারাগার করতেছে এবং তার সহধর্মিণীর কাছে যে তিনি কোন দাবি নিয়ে বা তিনি কোন পরিস্থিতিতে তার সংসার জীবন কাটাচ্ছেন বাচ্চা নিয়ে এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে তার চাওয়া পাওয়া কি। আমার স্বামী 16 বছর ধরে বিডিআর মামলায় জেলখানায় আছে। আমার সন্তান তখন, এই যে এটা আমার ছেলে, আমার সন্তানের তখন জন্মই হয় নাই, 3.5 মাসের পেটে ছিল। তো এখন 17-16 বছর ধরে আজকে আমার স্বামী জেলে। আমরা চাই আমার স্বামীর মুক্তি হোক এবং আবার পুনরায় চাকরিতে বহাল করা হোক। আমরা অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করতেছি, মানে একটা স্বামী ছাড়া, একটা মানুষ ছাড়া কিভাবে চলে মানুষ সেটা তো বুঝতেই পারতেছেন। আমাদের কোনো সম্মান নাই, শ্বশুরবাড়িতেও আমাদের কোনো সম্মান নাই। শ্বশুরবাড়ির মানুষও আমাদের প্রতি অনেক অত্যাচার করতেছে, ঠিক আছে। একটা স্বামী ছাড়া একটা মানুষের অনেক কষ্ট হয়। আমার সন্তান বাবার আদর পায় নাই, আমি আমার স্বামীর ভালোবাসা পাইনি। আজকে 16 বছর ধরে অনেক কষ্ট করতেছি। তাই এখন যে নতুন প্রধানমন্ত্রী আসছে বা সমন্বয় যারা আসছে তাদের কাছে আমাদের একটাই দাবি যে খুব দ্রুত তাড়াতাড়ি আমাদের মানুষকে আমাদের কাছে ফিরাই দেন এবং পুনরায় চাকরিতে বহাল করেন। কারণ এখন তো যে অবস্থা, চাকরি ছাড়া তো কিছুই হয় না। আমাদের আবার নতুন করে চাকরিতে বহাল করেন। আর সবচেয়ে বড় দাবি হচ্ছে আমাদের তাড়াতাড়ি মুক্তি চাই, ঠিক আছে। আমাদের মানুষ আমাদের কাছে ফিরাই দেন। আমরা অনেক কষ্টের মধ্যে জীবনযাপন কাটতেছি। একটা মানুষ ছাড়া অনেক চলতে, মানে 5টা দিকই আমাদের নিজেদের, সব সময় আমার সন্তানদের নিয়ে আমাদের আর্থিক সমস্যা, সব কিছুই আমাদের সমস্যা। আমাদের পরিবারের কোনো সম্মান নাই, শ্বশুরবাড়ির মানুষ আমাদের দেখে না, খোঁজ নেয় না। তাই আমরা চাই যে আমাদের মানুষ আমাদের কাছে ফিরে আসুক, আমরা আবার সম্মান নিয়ে যেন সংসার করতে পারি। নতুন সরকারের কাছে আমাদের এইটাই দাবি যে আমাদের মানুষকে ফিরাই দেন, ঠিক আছে। আমরা তো আমি বলছি যে আপনার স্বামী যেহেতু নির্দোষভাবে কারাভোগ করলো, তো যার কারণে এই কারাভোগ করলো সেই অপরাধীর বিষয়ে আপনি কি রকম শাস্তি দাবি করেন? হ্যাঁ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কারণেই আমাদের এই বিডিআর ভাইরা জেলে আছে। তাই আমাদের এই কষ্টের কারণটাই হচ্ছে শেখ হাসিনা। তাই তাদের বিচার দাবি করতেছি আমরা, ঠিক আছে। ওনারে বিচার করতে হবে, কারণ এত মানুষ কষ্ট করতেছি। আমরা বিডিআর যারা পরিবার আছি সবাই কষ্ট করতেছি। একটা মানুষ ছাড়া অনেক, মানে সমাজের সব দিক দিয়ে একটা মানুষের, এই যে আমার সন্তান তখন ওর জন্মই হয় নাই, ও আর বাবার আদরই পায় নাই, ভালোবাসাই পায় নাই। তো ও এখন চাই যে আমার নতুনভাবে আমার সন্তান আর আমি আর যত বিডিআর আছে সবাই যেন নতুনভাবে জীবনটাকে শুরু করতে পারে। মানুষের জীবন কিন্তু বেশি দিন না, আমাদের জীবনটা কাটেই গেছে। 16 বছর 17 বছর হয়ে গেছে, আমাদের জীবন কাটেই গেছে। তাই আমরা চাই যে আর বাকি দিনগুলো আমার স্বামী সন্তান নিয়ে আমরা সবাই একসাথে বাঁচতে চাই, আমাদেরকে বাঁচতে সাহায্য করেন। তো আমি তোমার কাছে জানতে চাচ্ছি, তুমি কি তোমার বাবার সঙ্গে দেখা করছিলা বা দেখছো? আমার বাবাকে আমি কোনো দিন দেখি নাই, সরাসরি কোনো দিন দেখিনি। এমনিতে জেলখানায় গিয়ে দেখা হয়েছে, কিন্তু কাছাকাছি কোনো দিন হাত ধরতে পারি নাই, কাছে যাইতে পারিনি, বাবার আদর ভালোবাসা কিছুই পাই নাই। এখন বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই দাবি যে আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দেওয়া হোক এবং তাদের চাকরি পুনরায় ফিরিয়ে দেওয়া হোক এবং সবাই যারা ফেরত দেওয়া হোক এবং যারা এই ঘটনা ঘটেছে তাদের সুষ্ঠু বিচার চাই, দাবি করছি। তো দর্শক, শুনলাম যে একজন অসহায় পরিবারের কথা, যেখানে একটি সন্তান জন্মের পর থেকে তার বাবাকে আজ পর্যন্ত সরাসরি দেখতে পারেনি এবং বাবার আদর কতটা স্নেহমধুর হয় সে এখন পর্যন্ত সেই আদর থেকে বঞ্চিত। তো সেই পরিবারটি চাচ্ছে তার সেই প্রিয়ভাজন লোকটিকে তার পরিবারে ফিরিয়ে পেতে এবং সেই সন্তানটি চাচ্ছে তার বাবার আদরটি আবার ফিরিয়ে পেতে। দর্শক, আমরা আরেকজনের সাথে কথা বলবো যে তারা কোন দাবি নিয়ে এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছে এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে কি চাচ্ছে এবং কি হলে তারা এই দাবিটা উঠিয়ে নেবে বা তারা সন্তুষ্ট হবে। আসসালামু আলাইকুম। আজকে 16 বছর যাবৎ স্বামী জেলখানা। আমরা আমার তিনটা ছেলে মেয়ে, একটা ছেলে 1 বছর রাখি, আমার স্বামী আছে 16 বছর ধরে জেলখানা। আমি 3টা বাচ্চা নিয়ে অনেক অসহায় ভাইদের কাছে পড়ে আছি। বাচ্চাটি বাপের আদর ভালোবাসা কি জিনিস পায় নাই। এখন আমি 16 বছর যাবৎ আমি স্বামী হারা, আমার সন্তানরা বাবা হারা। এখন কত কষ্ট হয়েছে জীবন যাপন করতেছি, শুধু আমাদের ভিতরে হৃদয় জানে আর উপরে আল্লাহ জানে। আমাদের স্বামীর কি কষ্ট, কত বেদনা, আমাদের সন্তানের বাবার কষ্ট দুঃখ ভালোবাসা আদর, বাবার যে একটা কুলের
ওইটুকু আমাদের সন্তান এখনও পায় নাই। এখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, ওনার কাছে আমাদের একটাই দাবি যে আমাদের জেলখানা আমার স্বামীরা আরও বিভিন্ন বিডিআর ভাইয়েরা বন্দি কারাগারে, ওদের মুক্তি চাই। আমাদের একটাই দাবি, আমার স্বামী বিডিআর ভাইরাদের মুক্তি চাই, এটাই আমাদের দাবি। তো আপনার পারিবারিক জীবনটা কোন অবস্থাতে চলতেছে? পারিবারিক জীবনটা অনেক অসহায়, দুঃখ যাপন বলতেছি, আমাদের ভাষা আর প্রকাশ বলার মতন আর কিচ্ছু নাই। 3টা বাচ্চা নিয়ে অনেক অসহায়। আজকে স্বামী না থাকলে আছে যে এই জগতে, এই বাংলার মাটিতে কত কষ্ট হয়, শুধু আমরা স্ত্রী হয়ে আমরা ওইটুক বুঝতেছি যে আমাদের কত কষ্ট। আচ্ছা 3টা সন্তান, একটা সন্তান 10 বছর, একটা 5 বছর, একটা 1 বছর রাইখা আজকে 16 বছর ধরে আমাদের স্বামী জেলখানা। এখন তাদের কি জীবনযাপন আমরা স্ত্রী আমরা বুঝি, আর আমার স্বামীরা কত কষ্ট যে জেলখানা যাপন করতেছে তারা বুঝে, আর আমার সন্তানরা বুঝে। আজকে বাবা না থাকলে কি হয়। আমরা প্রধান বিচারপতির কাছে, ডক্টর ইউনূসের কাছে একটাই দাবি, আমাদের স্বামী অথবা সন্তানের কাছে তার বাবা ফিরে চাই, এইটাই আমাদের দাবি। আপনার সন্তানরা বর্তমান কি করতেছে, যেহেতু 3টা সন্তান বললেন? এই যে একটা বড় 2টা সন্তান এইখানে আছে, ছেলেরা কই? এই একটা ছেলের 1 বছর রেখে গেছে, আর ওই ছেলেরা এখন ওর মামাদের কাছে রেখে আসছি। এখন আমিও আমার ভাইদের কাছে আছি। এখন ওইভাবে আর কি সংসার কোনো রকম দুঃখ কষ্ট যাইতেছে। তাই এরপরে স্বামীর পথ হারাই নাই, স্বামীর অপেক্ষা রাস্তার দিকে, বাংলার মাটির দিকে তাকাই আছি। তাও আমরা স্বামীর মুক্তি চাই। আমাদের গ্রামের বাড়ি হলো রংপুর, ঢাকা এখানে আসি, ভাইয়েরা থাকে ওদের এখানে আসছি, বাচ্চাদেরকে নিয়ে এখানে আসি। জি ও আমরা ভুক্তভোগীর সন্তানের কাছে জানতে যাব যে তার বাবা না থাকার কারণে কতটা সুবিধা বঞ্চিত এবং কতটা দুঃখ কষ্ট নিয়ে বেঁচে আছে। আমি ছোট থেকে বড় হয়েছি, আমার বাবার কোনো আদর স্নেহ ভালোবাসা কিছুই পাই নাই। তাই আমার অনেক বন্ধুবান্ধব দেখি যে তার বাবা তাদেরকে অনেক আদর করায়, আনন্দে বসবাস করে, কিন্তু সেই সুযোগটা আমি পাইনি। আমি 16 বছর ধরে আমার বাবা জেলখানাতে আছে। আমি গত 1 বছর রেখে গিয়েছিল আমাকে, তা থেকে আমার মাই আমাকে দেখাশোনা করতেছে। এখন আমি পড়ালেখা করতেছি এবং আমি চাই যে আমার বাবা আবার আমাদের পরিবারে এখানে ফিরে আসুক এবং আমরা সুখে সংসারে একটি পরিবার মানে সুখে থাকতে চাই। আর্থিক হিসাবে আমাদের অনেক সংকট হয়েছে, আমরা তাও কিছুটা মানে সমাজের সাথে মানে ম্যাচিং করে নিচ্ছি, কিন্তু এখন আর বাবা না থাকলে তো আর টাকা পয়সা ওটা হয় না, আর আমরা বিপুল অসহায় আছি। আমার নাম মোহাম্মদ ইসরাতুল সাকিব। এবার এসএসসি পরীক্ষা দিছি কলেজে। না জব করি সালেহা কলেজ না, ঢাকাতে। না আমি সবার ছোট, আমার বড় বোন আছে এবং বড় ভাই আছে। দর্শক, আমরা এখন কথা বলবো বর্তমান সরকার আসার আগ মুহূর্তে যে পিলখানায় যে হত্যাকাণ্ড হয়েছিল, সেখানে দোষী অদোষী সবাই এখান থেকে চাকরি থেকে বহিষ্কার হয়েছে এবং তারা অনেক সাজাপ্রাপ্ত হয়েছে। এর সুষ্ঠু তদন্ত এবং যারা চাকরি থেকে বহিষ্কার হয়েছে তাদের আবার পুনরায় ফেরতের দাবিতে এইখানে প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান করতেছে এবং তাদের কাছ থেকে আমরা জানতে যাব তারা কোন কোন দাবি নিয়ে বা তাদের কোন কোন বিচার আচার সব কিছু নিয়ে তারা এখানে অবস্থান করতেছে। আমরা নিরীহ মানুষ, আমরা আসছি চাকরি করতে, আমরা গরিব মানুষ, আমাদের রাজনীতিকের দরকার নাই, আমাদের চাকরি ফেরত চাই। আর বিশেষ করে আমরা অনেক হয়রানি করেছে, অনেক মারধর করেছে, মিথ্যা কথা বলে অনেক কিছুই আমাদের সহ্য করতে হয়েছে। আজ 17 বছর হলো আমরা চাকরি হারাইছি, আমরা
আমাদের কামলাও নেই, কত অসহায়ভাবে দিন কাটাইছি, কত কি করতেছি, সংসার নিয়ে কত কষ্ট করতেছি। কেউ বউ হারাইছে, কেউ মা মারা গেছে আমরা দেখতে পারি নাই, সন্তান মারা গেছে দেখতে পারি নাই। আমাদের উপরে অত্যাচার অনেক কিছু সহ্য করে আমরা এভাবেই বাইচে আছি। দর্শক, আমরা আরেকজনের সাথে কথা বলবো, যে তার কাছ থেকে জানতে যাব তার মতামতগুলো। ধন্যবাদ আপনাদেরকে। চলমান আন্দোলনে যারা ছাত্রছাত্রী নিহত হয়েছেন এবং যারা পথচারী সাংবাদিক ভাইয়েরা নিহত আহত হয়েছেন, তাদেরকে স্মরণ করে আমরা আজকে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা 2009 সালে 25-26 ফেব্রুয়ারির মিথ্যা একটা অভিযোগ দিয়া, বিদ্রোহের নামে মিথ্যা একটা অভিযোগ দিয়া আমাদেরকে নির্যাতন করে আমাদেরকে বেআইনিভাবে তাদেরকে ব্যাটালিয়নের ভিতরে একটা কোর্ট বসাইয়া, তাদের প্রহসনের কোর্ট বসাইয়া আমাদেরকে ইচ্ছা মতো ছাঁটাই করছো, আমাদেরকে জেল কাটাইছে, চাকরি দিছে। আমরা আমাদের এখন বর্তমান সরকারের কাছে একটাই দাবি, আমাদের চাকরি ফেরত চাই, চাকরি ফেরত চাই, চাকরি ফেরত চাই। তো দর্শক, শুনলাম যে আমরা তাদের ভাইদের বাবা কি জিনিস আমি কখনো দেখিনি। ছোটবেলা থেকে বাবার আদর থেকে বঞ্চিত। কথা বলো জোরে। তোমার বাবাকে তুমি কত বছর দেখো না? আমি ছোট থেকে দেখি না। তোমার জন্মের আগে তোমার বাবা জেলে গেছে না পরে? আগে। তুমি কি কখনো তোমার বাবার সঙ্গে দেখা হয়েছে তোমার জেলখানাতে? হ্যাঁ। তোমার বাবা তোমাকে কিভাবে আদর করেছে, কি বলে সান্ত্বনা দিয়েছে? আমি কোনো বাবার আদর পাই নাই। তোমার বাবার সঙ্গে তো জেলখানায় দেখা হয়েছে, তোমার বাবা তোমাকে কি বলে সান্ত্বনা দিয়েছে? বলছে আমি চলে আসবো। চলে আসবে এরকমই বলছে। আসলে দর্শক এই ছোট্ট বালক, তিনি আসলে দর্শক, আমরা শুনলাম সেই ছোট বাচ্চাটির কথা, যে সে তার বাবার সঙ্গে এখনো পুরোপুরিভাবে সংযুক্ত হতে পারেনি এবং সে তার বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত, এবং সে তার হৃদয়ে বড় কষ্ট এবং বাবার কথা শুনলে তার চোখে পানি আসে। সে কিন্তু তার বাবা না থাকার ব্যথাটি কতটা কষ্টদায়ক সে তার প্রকাশ করতে পারছে না। তো তার অল ফ্যামিলি এসেছে এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে চলতেছে, এখানে দাবি বা তার বাবাকে ফিরে পেতে। প্রিয় দেশবাসী, দেশের এই ক্লান্তি লগ্নে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং সকল উপদেষ্টা এবং যাদের জন্য দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করতে পারলাম, সকল বীর ছাত্রদের এবং সমন্বয়কারীদের দৃষ্টি অবগতি করছি এবং সবার উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই। 2009 সালে যখন পিলখানায় হত্যাকাণ্ড ঘটে, আমরা সাধারণ সৈনিক যারা ছিলাম, আমরা এই বিষয়ে তেমন কিছুই জানি না। আমাদেরকে সম্পূর্ণ মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, যার কারণে আমরা দীর্ঘ 16টি বছর পরিবার পরিজন নিয়ে মানবতার জীবনযাপন করছি। আপনাদের সবার কাছে আমাদের আকুল আবেদন, আপনারা আমাদের মানবিক এবং পারিবারিক অবস্থার বিবেচনা করে এবং দেশের এই ক্লান্তিকালে রাষ্ট্র গঠনে আমাদেরকে পুনরায় বিজিবিতে যোগদানের মাধ্যমে আমরা যেন রাষ্ট্র গঠন করতে পারি এবং রাষ্ট্রের একজন সৈনিক হিসাবে আমাদের উপর যে দায়িত্ব ছিল পূর্বের, সেই দায়িত্ব পালন করতে পারি। আপনারা সেই ব্যবস্থা আমাদের করে দেন এবং আমাদের চাকরিতে আমরা যেন পূর্ণবল হতে পারি। মাননীয় প্রধান উপদেষ্টা এবং সকল উপদেষ্টা এবং সকল বাহিনীর প্রধান এবং দেশের প্রতিটি জনগণের কাছে আমাদের আকুল এই আবেদন। চাকরি চলে যায় পিলখানায়। আমি 16 রাইফেল ব্যাটালিয়নে ছিলাম। আমি সংযুক্ত সিগন্যাল সেক্টরে আসছিলাম। তো সিগন্যাল সেক্টরে আমরা বহিরাগত, আমরা যেহেতু নেত্রকোনা থেকে আসছিলাম, আমরা জুনিয়র সৈনিক হিসেবে আমরা এই বিষয়ে তেমন অবগত ছিলাম না। আমরা আমাদের ঊর্ধ্বতন যে স্যার ছিল ওনাদের কথা মতো আমরা সম্পূর্ণ বিষয় আমরা খেয়াল করছি এবং ওইভাবে আমরা স্যারেরা যেগুলো বলছিল আমরা সেভাবে কাজ করছি। তারপরে 2011 সালে এসে আমাদের চাকরি চলে যায় হঠাৎ আমরা এই বিষয়ে, এবং আমরা এই বিষয়ে কিছুই জানি না, তারপরে আমাদের চাকরি চলে যায়।
বছর ধরে আমার বড় ভাই কাশিমপুর কারাগারে আছে। আমার বড় ভাইয়ের মুক্তি চাই। বিডিআর মামলায় সে আর কি সাধারণ একজন এনসি যুদ্ধ করতে পারে, মারামারি করতে পারে? তাকে বিনা দোষে বিনা অপরাধে আজকে 16 বছর ধরে জেলখানায় রাখছে। ছোট ছোট দুটা মেয়ে কিভাবে বাবা ছাড়া বড় হয়েছে শুধু তারাই জানে। বাবার আদর কি, বাবা কি জিনিস তারা কখনো বলতে পারবে না। আর আমরা এটাই চাই, সব বিডিআরদের মুক্তি চাই। আমার ভাই সকালে নাস্তা খাইতে আসছে। হ্যাঁ, আমরাও শুনতেছি। হ্যাঁ, আমার ভাবি আজ 3 দিন যাবত আজকে জেলখানে কারাগার যাচ্ছে, কোনো খবর পাচ্ছে না। আজকে অনেক রিকোয়েস্টের পরে, অনেক বলার পরে, কান্নাকাটির পরে আজকে একটু জানতে পারছি যে আমার ভাই সুস্থ আছে, ভালো আছে। হ্যাঁ, আমার ভাবি এখানে আসার কিছুক্ষণ আগে আর কি জানতে পারছি যে আমার ভাই সুস্থ আছে, ভালো আছে। আমাদের একটাই দাবি, সকল বিডিআরদের মুক্তি চাই এবং তাদের সব সসম্মানে তাদের চাকরি এবং তাদের সব কিছু ফিরানো দেওয়া হোক। হ্যাঁ, ও নানির বাসায় থাকে, আমাদের বাসায় আসে। ও নানার বাসায় থাকে, ও নানা নানি চালায়, ও দাদা দাদি চালায়। হ্যাঁ, আমরা যেভাবে যতটুকু পারতেছি করতেছি। আমাদের একটাই দাবি, সকল বিডিআরদের মুক্তি চাই এবং তাদের সসম্মানে বাসায় ফিরিয়ে দেওয়া হোক এবং তাদের চাকরি সসম্মানে ফিরিয়ে দেওয়া হোক। আমরা একজনের সাথে কথা বলবো এবং তাদের কাছ থেকে জানতে চাইবো তাদের অনুভূতিগুলো এবং তারা কি জন্য এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছে। থ্যাংক ইউ অনলাইন টিভি মিডিয়াকে। 2009 সালের বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশের মেধাবী সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছে। হত্যা করে তদন্তের নামে নিরীহ 8,520 জন নিরীহ জওয়ানদেরকে বিনা বিচারে সাজা দেওয়া হয়েছে। এখনও আমাদের 824 জন বিডিআর সদস্য জেলখানাতে বন্দী আছে। আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমরা নবনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারকে জানাতে চাই, আমাদের চাকরিতে পূর্ণবহাল আমাদের ভাইয়েরা যারা বিভিন্ন জেলখানাতে বন্দী তাদের মুক্তির দাবি করছি। এই বিষয়ে আপনারা বর্তমান যে পরিস্থিতি, এই বিষয়ে আপনাদের কোনো মতামত যে কি করলে বর্তমান অবসরপ্রাপ্ত আছে তারা? তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের মূল দাবি, আমাদের যারা চাকরিচ্যুত আমাদের ভাইয়েরা যারা জেলখানাতে বন্দী তাদের তাদেরকে চাকরিতে পূর্ণবহাল এবং তাদেরকে সশরীরে খালাস দিয়ে আমাদের সুশৃঙ্খল বাহিনীর পূর্ণ গঠনের জন্য বিশেষভাবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। আমরা একজন বোনের সাথে কথা বলবো যে তার স্বামীকে হারিয়ে কোন পর্যায়ে আছে এবং 2009 সালে বিডিআর হত্যাকাণ্ড বা পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে তার স্বামী বা স্ত্রী চাকরিচ্যুত হয় এবং তাদের বাচ্চাকে নিয়ে তিনি আসছে। আমার বাবা 16 বছর যাবৎ জেলে। আমি তখন আমার বয়স 4 বছর ছিল, আমার ছোট বোন 6 মাসের ছিল। আমার ছোট বোনের বয়স ছিল 6 মাসের। আমরা বাবার আদর কাকে বলে বা বাবার আদর কি জিনিস আমরা বুঝি নাই। আমরা আমার বাবার মুক্তি দাবি নিয়ে আসছি। 16 বছরের দাবি, আমাদের বাবাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন আর মুক্তি চাই। বাবার এই যে 16 বছরে আপনি কোনো আদর বাপের পান নাই বা আপনি ছোট বোন পায় নাই, সেই ব্যাপারে আপনি কতটুকু বেঁচে? বাবাহারা কষ্ট কতটুকু হতে পারে সেটা আমার চেয়ে ভালো আপনারাও বুঝেন। আর আমি তো কষ্ট করছি, বাবা ছাড়া কষ্ট কতটুকু আমি তো নিজেই করছি। এখন আমার দাবি, আমার বাবাকে ফিরিয়ে দেন। আর আমাদের যত ছাত্র সমাজের ভাই বোন আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য আমরা আজকে এই আন্দোলনে আসতে পারছি, আমাদের নিজের মুখের নিজের মনের কথা বলতে পারতেছি। তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আমাদের দাবি আমাদের বাবাকে ফিরিয়ে দেন। আমার বাবার সাথে যত আঙ্কেল আছে খালাসপাটি বিডিআর মামলার সবাইকে ফিরিয়ে দেন। আপনার বাবা এখন কোথায় আছে এটা আমার বাবা এখন কাশিমপুর কারাগারে আছে। আমরা কাশিমপুর কারাগারে তিনি কি সুস্থ অবস্থা আছে কিনা বা আপনি তার সঙ্গে রিসেন্টলি দেখা করছেন? আমার বাবার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে না আজকে 3 সপ্তাহ ধরে। তারপর আজকে যেভাবেই হোক মানে আজকে একটু শুনতে পারছি যে আমার বাবা ভালো আছে। এখন আমরা আমার বাবার দাবি নিয়ে আসছি, আমার বাবাকে ফিরিয়ে চাই আমরা। জেলখানায় একটা মানুষ কতটা সুস্থ থাকবে সেটা তো হ্যাঁ ঝামেলায় আপনার বাবা পড়ছে কিনা বা এরকম না আমরা অনেক আতঙ্কের মধ্যে ছিলাম, আমরা অনেক ভয় পাইতেছিলাম। এখন আমরা নিশ্চিত হতে পারছি আমার বাবা ভালো আছে। আমি কিছু করি না। হ্যাঁ, আমার ফ্যামিলি মেম্বার 4 জন, আমি, আমার ছোট বোন, আমার বাবা, আমার মা। আমার বাবার নাম বিডিআর আইনুল হক। উনি বিডিআর পিলখানায় ছিল, 44 ব্যাটালিয়নে ছিল। না সেদিন 10টায় বাসা আসছিল। সেদিন বাসা আসছিল, কিন্তু আমি তো ছোট ছিলাম, আমি এতটা জানি না। যেটা আমার আম্মু বলছে উনি বাসায় ছিল, নাস্তা খাইতে আসছিল, বাসায় নাস্তা খাইতে আসছিল। এখন আমার বাবা ছাড়া আমরা অনেক কষ্টে আছি, এবং কি আমার নানির বাসায় আছি আমরা। আছে, আমার দাদি আছে, দাদা মারা গেছে। ছেলের শোকে ছেলের আর দেখতে পারলো না, অবশেষে সে মারাই গেল। এখন আমাদের দাবি আমার বাবাকে আমরা ফিরে চাই। আমাদের সংসার চলতেছে, আমার নানা নানি আছে, দাদা দাদি আছে, ওদেরকে নিয়ে। দাদি আছে, দাদা নেই। আমাদের দেশের বাড়ি কুমিল্লা, বিবারিয়া। ঢাকা থেকে এসেছি, ঢাকা নানি বাসায় থাকি। হ্যাঁ। দর্শক, আমরা একজন ভাই আছে এবং তাদের কাছ থেকে জানতে চাবো তাদের মতামত এবং তারা কোন দাবি নিয়ে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ঢাকা পিলখানায় যে হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডের সাথে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার এর সাথে জড়িত আছে। 1 নম্বর আসামি হয়েছে ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা নির্দেশে এই পিলখানায় এত বড় হত্যাকাণ্ড হয়েছে। আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় সেনা কর্মকর্তা রয়েছেন, খুব দুঃখের, খুব ভালোবাসার সেনা কর্মী, তাদের জানগুলো কেড়ে নিয়েছেন এই ফ্যাসিবাদী সরকার। এই এতগুলো প্রাণ ঝরে গিয়েছে, শেখ হাসিনা এই এতগুলো সেনা কর্মকর্তাদের প্রাণ তুলে নিয়েছেন। এই তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সেনা কর্মকর্তাদের বেঁচে নসিব করুক। আমি এই দোয়াই রাখি, এই দোয়াই করি। শেখ হাসিনা ফ্যাসিবাদী সরকার পিলখানায় যে মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে, এই ঘটনার সাথে নিরীহ পিলখানার বিডিআরদের ফাঁসিয়ে দিয়ে শেখ হাসিনা এত বছর, এই 16 বছর পিলখানায় এই ঘটনাগুলো ঘটিয়ে এই সরকার, ফ্যাসিবাদী সরকার এই 16 বছর পিলখানার হত্যার কাণ্ড ঘটনার সাথে শেখ হাসিনা জড়িত। এই ঘটনাগুলো ঘটিয়ে এই সরকার এত বছর, এই 16 বছর এই সরকার এই বাংলাদেশে ক্ষমতায় টিকে রয়েছে। আর নয়, এই ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা এত বছর এই বাংলাদেশে শাসন করতে পারে না, এই সরকার এত বছর ক্ষমতায় থাকতে পারে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। পিলখানায় যেই এই বিডিআররা রয়েছে তাদেরকে মুক্তি দাবি চাই, মুক্তি চেয়ে তাদের চাকরি ফেরত চাই, তাদের সম্পূর্ণ টাকা পয়সা যা কিছু আছে পূর্ণবহল চাই, এবং কি যারা বাইরে রয়েছে তাদেরও চাকরি ফেরত চাই। সকলের চাকরি ফেরত চাই। এই ফ্যাসিবাদী সরকার যে ঘটনা ঘটিয়েছে, এর কারণে আমরা বিডিআররা, ছেলে সন্তানরা রাস্তাঘাটে ঠিক মতো চলতে পারি না, মানুষের সাথে মিশতে পারি না। আমরা এখন ভালো পজিশনে থাকার কথা, ভালো চাকরি করার কথা, ভালো ব্যবসা করার কথা। আমরা টাকা নেই, কিভাবে করব? বাবা কাছে নাই, বাবার দুঃখে আমরা ঠিক মতো কোনো কাজকর্ম করতে না। আমরা তাদের সকলে মুক্তি চাই, চাকরি চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এই ফ্যাসিবাদী সরকারের ফাঁসি চাই, 100টা গুলি চাই, 100টা গুলির। তো দর্শক, আমরা শুনলাম একজনের কথা।